আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। তো ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে বিগত দু একটি ক্লাসে আলোচনা হয়েছে। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থায়নের সূচনা অধ্যায় থেকে। তো ইতিপূর্বে তোমাদের অর্থায়নের সূচনা এই অংশ থেকে তোমার অর্থায়নের ধারণা আলোচনা করা হয়েছে, অর্থায়নের সংজ্ঞাটা আলোচনা করা হয়েছে, তারপর অর্থায়নের ক্রমবিকাশ এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর অর্থায়নের কার্যাবলী আলোচনা করা হয়েছে, ব্যবস্থাপককে তাও তোমাদেরকে জানানো হয়েছে, আবার একজন ব্যবস্থাপকের ভূমিকা সেটা সম্পর্কে অবগত করা হয়েছে তোমাদেরকে। তো ব্যবসা অর্থায়ন কি, ব্যবসায় অর্থায়নের উদ্দেশ্য, মানে কী কী উদ্দেশ্যে ব্যবসা অর্থায়নটা করা হয় তাও তোমাদেরকে জানানো হয়েছে। তো আজকে আমরা ব্যবসা অর্থায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তো ব্যবসা অর্থায়নের গুরুত্বটা কি মোটা নিয়ে আলোচনা করব। এখন দেখো একটু তোমরা, ব্যবসা অর্থায়নের গুরুত্ব এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে ব্যবসা অর্থায়নের গুরুত্বকে। তো আমরা এগুলো একটু আলোচনা করব। সবাই স্ক্রিন লক করো। দুঃখিত। তোমার ব্যবসা অর্থায়নের গুরুত্বটা, ঠিক আছে। তো ব্যবসা তোমার হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে কি অর্থ, ঠিক আছে। মূল চালিকা শক্তি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে মূল চালিকা শক্তি অর্থ। তো মানুষের শরীরের রক্ত যেমন পুরো দেহের চালিকা শক্তি হিসেবে কাজ করে, তেমনি একটি ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে যে চালিকা শক্তি হিসেবে দায়িত্ব কাজ করে হচ্ছে যে অর্থ, ঠিক আছে। তো একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরুতে প্রচুর পরিমাণে কি দরকার, অর্থের দরকার, ঠিক আছে। কারণ শুরুতে যদি অর্থের সংকট হয় ব্যবসা প্রতিষ্ঠান কখনো কি করতে পারে না, তার কাম্য উদ্দেশ্যে, তার লক্ষ্য উদ্দেশ্যে সে পৌঁছতে পারে না, সে মানে তার কামে সফল কাম হয় না, ঠিক আছে। তো সুতরাং বলছে কি, তোমার অর্থ ছাড়া প্রতিষ্ঠানের অস্তিত্ব কি কোনো কল্পনাই করা যায় না, ঠিক আছে। ওর কোনো অস্তিত্ব কল্পনা করা যাবে না অর্থ ছাড়া। তো ব্যবসা প্রতিষ্ঠান তোমার হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও সরকারি, বেসরকারি তোমার প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে মানে তোমার অর্থের প্রয়োজন হয় বিভিন্ন কাজে, ঠিক আছে। প্রয়োজনীয়তা দিন দিন কী হচ্ছে, আরও বৃদ্ধি পাচ্ছে প্রয়োজনীয়তা, ঠিক আছে। তো আমরা এখন তোমার যে ব্যবসা অর্থায়নের যে গুরুত্ব, ওটা হচ্ছে যে তোমার যেহেতু বললাম প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক, সরকারি বেসরকারি কয়েকটা দিক আছে। তো সেখান থেকে আমরা এখন লক্ষ্য করব ব্যবসা প্রতিষ্ঠানের তোমার গুরুত্বের মধ্যে কি প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এবং বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এটার গুরুত্বটা কেমন হয়, ঠিক আছে, ব্যবসা অর্থায়নের, ঠিক আছে। তো প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যে গুরুত্বটা, তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এই গুরুত্বটা হচ্ছে যে তোমার একটু লক্ষ্য করো, গুরুত্বের কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে প্রাথমিক খরচ, তারপর হচ্ছে স্থায়ী সম্পদ কেনা, চলতি সম্পদ কেনা, ঠিক আছে, চলতি খরচ, এরপর হচ্ছে বাকিতে পণ্য বিক্রি, তারপর হচ্ছে প্রত্যাশিত ঝুঁকি মোকাবিলা, তারপর হচ্ছে ব্যবসা সম্প্রসারণ, সঠিক সিদ্ধান্ত নেওয়া, ব্যবসা অবসায়ন, ঠিক আছে। আর যদি বিনিয়োগকারীদের দৃষ্টি থেকে তুমি ব্যবসা অর্থায়নেরটা চিন্তা করো, গুরুত্বটা তুলে ধরতে চাও, তাহলে এখানে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা যায়। সেটা হচ্ছে কি তোমার বিনিয়োজিত অর্থের সুরক্ষা, তারপর হচ্ছে লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা, তারপর হচ্ছে তোমার মূল উদ্দেশ্য অর্জন, তারপর হচ্ছে ঝুঁকি মোকাবেলা, তারপর হচ্ছে শেয়ার মূল্য কমানোর নিশ্চয়তা, ঠিক আছে। শেয়ারের শেয়ার মূল্যটা হচ্ছে যে বাড়ানোর একটা কি নিশ্চয়তা করবে, ঠিক, তারা চিন্তা ভাবনা করবে। তো এটা হচ্ছে যে ব্যবসা অর্থায়নের তোমার গুরুত্ব হচ্ছে যে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ এবং হচ্ছে যে বিনিয়োগকারীদের তোমার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। তো আমরা এখন একটু আলোচনা করি তোমার এই প্রতিষ্ঠানের যে দৃষ্টিকোণ থেকে এটার ইয়েটা ব্যাক করতে গেলে। দেখো, কথা হচ্ছে প্রাথমিক খরচ। প্রাথমিক খরচটা হচ্ছে যে একটু লক্ষ্য করি আমরা। দেখো, প্রাথমিক খরচ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ের প্রাথমিক খরচের জন্য প্রচুর পরিমাণ কী দরকার, অর্থের প্রয়োজন হয় প্রাথমিক খরচটা। যেমন হচ্ছে যে তুমি কী জন্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রথমে অনেক বড় বড় বিনিয়োগ করতে হয়, যেমন কি মূলধন, তারপর হচ্ছে জমি, তারপর হচ্ছে তোমার মেশিন কেনা বা যন্ত্রপাতি কেনা, তারপর প্রাথমিক পর্যায়ে উৎপাদনের জন্য
প্রয়োজনীয় কাঁচামাল কেনা, ঠিক আছে, প্রয়োজনীয় এইসবে প্রাথমিক খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে প্রাথমিক খরচটা সম্পাদনের ক্ষেত্রে ব্যবসা অর্থায়নের গুরুত্বটা কি, অপরিসীম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যবসার মধ্যে অর্থায়নের প্রাথমিক খরচটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার স্থায়ী সম্পদ কেনা, ঠিক আছে। তো প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে স্থায়ী সম্পদ একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এখন দেখো স্থায়ী সম্পদ কি, একটি প্রতিষ্ঠান তোমার একটি ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনার জন্য তোমার কি দরকার, স্থায়ী সম্পদের প্রয়োজন। তো স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে কি, তোমার দালান কোঠা, কারখানা, যন্ত্রপাতি, আসবাবপত্র, ভূমি ইত্যাদি, এগুলো যেগুলো স্থায়ী, ঠিক আছে। তো এসব স্থায়ী সম্পত্তি কেনার জন্য অর্থের প্রয়োজন হয় এবং কি তো এই অর্থ মোকাবিলা করার জন্য কিন্তু তোমার হচ্ছে অর্থ সংস্থানের মাধ্যমে অর্থ কী করতে হয়, সংগ্রহ করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে চলতি সম্পদ কি কেনা। ব্যবসা প্রতিষ্ঠান তোমার ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য কী করতে হবে, চলতি সম্পদ আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তো চলতি সম্পদগুলা তোমার কী কী তুমি বলতে পারো, যেমন কাঁচামাল, যন্ত্র, তোমার হচ্ছে যে খুচরা যে যন্ত্রাংশ এগুলা, তারপর তোমার কি বলে এটা ব্যবহার্য যত জিনিসগুলা তৎক্ষণাৎ প্রয়োজন হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য, তো ওগুলো কিনতে হয়, ঠিক আছে। তুমি সুন্দরভাবে যদি একটু গোছা লিখতে পারো, বলতে পারো এটা ব্যাখ্যাটা এভাবে, মানে ব্যবসা প্রতিষ্ঠানে স্থায়ী সম্পদের পাশাপাশি, ঠিক আছে, তোমার চলতি সম্পদের প্রয়োজন। চলতি সম্পদ বলতে তুমি কি বলতে পারো, এই সব যখন বললে কাঁচামাল, যন্ত্র, খুচরা যন্ত্রাংশ ইত্যাদি, ঠিক আছে। তো এসব চলতি সম্পদ কেনার জন্য প্রচুর অর্থায়নের প্রয়োজন বা অর্থায়নের নীতি অবলম্বন করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে যে তোমার চলতি খরচ, এরপর চলতি সম্পদ যদি কিনতে হয়, তো চলতি সম্পদ এগুলোর মধ্যে পড়ে। চলতি খরচও বলতে গেলে এই সব নিয়ে এইগুলোই হচ্ছে চলতি খরচ। সব কন্টিনিউ যে খরচগুলো, চলতি খরচ বলতে গেলে কন্টিনিউ খরচগুলো হচ্ছে যে তোমার একটা যেটা বললাম এটা হচ্ছে চলতি সম্পদের ব্যাখ্যাটা হবে এরকম, ঠিক আছে। মনে হয় এটা একটু করছি, হয়তো একটা এলোমেলো হয়েছে। তো আমি আবার বলতেছি, চলতি সম্পদ কেনার মধ্যে আসবে কি, কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, মানে আদার্স যেগুলা, ঠিক আছে, যন্ত্রাংশ, এগুলো হচ্ছে চলতি সম্পদের মধ্যে। আবার তুমি যদি করো চলতি খরচের ব্যাখ্যাটা দিতে যাও, চলতি খরচের ব্যাখ্যাটা দিবে কী হবে, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান তোমার কী করার জন্য, পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের কার্যনির্বাহ করতে হয় এবং চলতি খরচ আসে। যেমন সেগুলো হচ্ছে কি, তোমার বিদ্যুৎ বিল দিতে হবে, কর্মচারীদের বেতন দিতে হবে, কাঁচামাল কেনার জন্য দিতে হবে, তারপর হচ্ছে টেলিফোন খরচ ইত্যাদি আর কি, আদার্স যে খরচগুলো আসে সবগুলো হচ্ছে যে তোমার চলতি খরচের মধ্যে আসবে, ঠিক আছে। এরপরে যদি বলতে যাও, তোমার হচ্ছে যে বাকিতে পণ্য বিক্রি, ঠিক আছে। বাকিতে পণ্য বিক্রি হচ্ছে বর্তমান ব্যবসা জগতে অত্যন্ত জনপ্রিয় তোমার যে প্রতিযোগিতামূলক, এটা বর্তমান ব্যবসা তো এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে তোমার ব্যবসায়ীকে ধারে বা বাকিতে পণ্য কী করতে হবে, বিক্রি করতে হবে এবং কিনতেও হয়, ঠিক আছে। তো বাকিতে বিক্রি করতে হবে, ঠিক আছে। বাকিতে পণ্য বিক্রয়ের করতে হলে তোমার কী করতে হলে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে তোমার পণ্য সামগ্রী মজুত রাখতে হবে। এক্ষেত্রে সঠিক অর্থ সংস্থানের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যায়, ঠিক আছে। এরপর যেটা আরেকটা পয়েন্ট হচ্ছে যে তোমার প্রত্যাশিত ঝুঁকি মোকাবেলা, ঠিক আছে। প্রত্যাশিত ঝুঁকি মোকাবেলা বলতে ব্যবসায়ের জগতে বিভিন্ন ধরনের কি তোমার ওই অপ্রত্যাশিত ঝুঁকিগুলো হচ্ছে কি, বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঝুঁকি আসে। যেমন হচ্ছে যে হঠাৎ করে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড হতে পারে, তারপর হচ্ছে ভূমিকম্প হতে পারে, ধরো রাজনৈতিক বিভিন্ন ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে, তার মুদ্রাস্ফীতি হতে পারে হঠাৎ করে। তো এইসব অপ্রত্যাশিত কি ঝুঁকি মোকাবেলার জন্য অর্থের সঠিক ব্যবহার করতে হবে এবং এটা অর্থায়নের হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যবসার সম্প্রসারণ। তো প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ব্যবসা সম্প্রসারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ব্যবসা সম্প্রসারণের জন্য তোমার যন্ত্রপাতি উৎপাদন বাড়ানো এবং কি বলছে দালান কোঠা, ভূমি কিনতে বিভিন্ন ধরনের ভূমি ক্রয় ইত্যাদি ক্ষেত্রে কী করতে হয়, তোমার অর্থের প্রয়োজন হয়, ঠিক আছে। আর সঠিক অর্থায়নের মাধ্যমে অর্থটা কী করতে হবে, আমাদের সংগ্রহ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে, এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। তোমার ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমার নিতে হয়। তো যেমন তুমি বলতে পারো তহবিলের কোনো উৎস থেকে সংগৃহীত এবং তহবিলটা কোন উৎস থেকে সংগৃহীত এবং কোথায় বিনিয়োগ করতে হবে, লভ্যাংশ কী পরিমাণ বন্টন করা হবে ইত্যাদি, ঠিক আছে। তো
এসব সিদ্ধান্তের মূলে রয়েছে কি অর্থ। অর্থ ছাড়া তো এসব সিদ্ধান্ত কোনো ভ্যালু নাই, ঠিক আছে। তো ব্যবসায় প্রয়োজনীয় অর্থ তোমার সংস্থান করা হলে প্রতিষ্ঠানের যে কোনো ধরনের উন্নয়নমূলক সিদ্ধান্ত কী করতে হবে, গ্রহণ করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে অবসায়ন, ঠিক আছে, ব্যবসায় অবসায়ন। তো শুধু ব্যবসা চালু করার সময়েই নয়, বরং ব্যবসা প্রতিষ্ঠান অবসায়নের সময়ও অর্থের কী হয়, প্রয়োজন হয়। ব্যবসা প্রতিষ্ঠান তুমি যদি মানে খোলার সময় যে অর্থের প্রয়োজন হবে তা না, এই ব্যবসা প্রতিষ্ঠান যদি হঠাৎ করে বন্ধ করে দেয় তাও বিভিন্ন ধরনের অর্থের প্রয়োজন। যেমন কারণ ব্যবসা অবসায়নের সময় কী হচ্ছে, ব্যবসায়ের সব লেনদেন, যেমন হচ্ছে যে পাওনাদারদের বিভিন্ন ধরনের কী হচ্ছে পাওনা পরিশোধ করতে হবে। কারণ ব্যবসা হুট করে বন্ধ করা যাবে না, কারণ পাওনা পরিশোধ না করলে এটার জন্য কী করতে হবে, বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করলে তোমাদের এই বিভিন্ন ধরনের মামলার সমস্যা হতে পারে বা আইনগত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, ঠিক আছে। এরপর আমাদের যেটা হচ্ছে যে বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এটার যে পয়েন্টগুলো আছে ওগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই, দেখো বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে দেখো তোমার বিনিয়োজিত অর্থের সুরক্ষা, ঠিক আছে, বিনিয়োজিত অর্থের সুরক্ষা। তো অর্থায়নের নীতিমালা ও তোমার কার্যাবলী অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার ফলে তা প্রতিষ্ঠান পরিচালিত হলে তা অবশ্যই কী হবে, সফলতা লাভ করবে। কিন্তু আবার সফলতা লাভ করার অর্থ হচ্ছে বিনিয়োগকারীদের অর্থের কী হচ্ছে তোমার নিরাপত্তা এবং সুরক্ষা। তো অর্থায়নের তোমার এটা হচ্ছে কি একটি গুরুত্বপূর্ণ একটি কি গুরুত্বটা অপরিসীম তোমার সুরক্ষাটা, ঠিক আছে। তোমার বিনিয়োজিত অর্থের সুরক্ষাটা হচ্ছে যে কি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থায়নের। তারপর হচ্ছে লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা, ঠিক আছে। তো তোমরা কি আর্থিক ব্যবস্থাপকরা তোমার 3টি সিদ্ধান্ত গ্রহণ করেন, ঠিক আছে, মানে লভ্যাংশ যাতে নিশ্চিত হয় ইয়ার জন্য, নিশ্চয়তা পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে যে কী হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, তোমার অর্থায়ন সিদ্ধান্ত এবং লভ্যাংশ সিদ্ধান্ত, ঠিক আছে। তো এখানে হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের লভ্যাংশ পেতে কী দেয়, নিশ্চয়তা দেয়, যেটি মূলত অর্থায়নের সাহায্য হয়ে থাকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে মূল উদ্দেশ্য অর্জন, ঠিক আছে। ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এটা তো সবাই জানে, ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা। তো মুনাফা তোমার অর্জনের উদ্দেশ্য, মুনাফা অর্জনের উদ্দেশ্যকে ঘিরে অন্যান্য তোমার অন্যান্য উদ্দেশ্য আবর্তিত হয়। মুনাফা অর্জনের পাশাপাশি আরও কিছু উদ্দেশ্য আছে, ঠিক আছে। মূল উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বিভিন্ন কাজ করতে হয়, ঠিক আছে। এসব আনুষঙ্গিক কাজ করতে হলে তোমার বলছে কি অর্থের প্রয়োজন হয় বা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে হয়, ঠিক আছে, অর্থের। তারপর হচ্ছে ঝুঁকি কমানো। তো তোমার প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের হচ্ছে যে একটি দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমার ব্যবসার ঝুঁকি কমানো, কারণ বিনিয়োগের সুরক্ষার জন্য ঝুঁকিটা কী করতে হবে, অবশ্যই কমাতে হবে। এরপর আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার শেয়ার মূল্য বাড়ানোর নিশ্চয়তা, ঠিক আছে। তোমার যে সঠিক তোমার হচ্ছে পূর্বানুমানের ভিত্তিতে লাভজনক প্রকল্প নির্বাচনের মাধ্যমে মুনাফা বাড়ানো যায়, ঠিক আছে। আর মুনাফা বাড়ানো মানে শেয়ার হোল্ডারদের তোমার শেয়ার মূল্য এটা অটোমেটিক কী হয়ে যাবে, বেড়ে যাবে, ঠিক আছে। তো সঠিক পূর্বানুমান ও লাভজনক প্রকল্প নির্বাচনের জন্যই তোমার অর্থায়নের কাজ অন্তর্ভুক্ত, মানে অর্থায়ন একটু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কাজ, ঠিক আছে। তাই বলা যায়, তুমি বলতে পারো কি শেয়ার মূল্য বাড়ানোর নিশ্চয়তা দানের অর্থায়নের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। তো আমরা ব্যবসায় অর্থায়নের গুরুত্বটা সম্পর্কে জানলাম। এখন এরপরে যে তোমার আরেকটা বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব, সেটা হচ্ছে যে কি এজেন্সি বা প্রতিনিধি সমস্যা, ঠিক আছে। এজেন্সি কি, এজেন্সি সমস্যাটা কি সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। দেখো লেখা আছে, তোমরা স্ক্রিনটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা। দেখো একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের সাথে সংশ্লিষ্ট এক বা একাধিক পক্ষের মালিক, তোমার ব্যবস্থাপনা, শ্রমিক, দেনাদার, পাওনাদার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সৃষ্ট দ্বন্দ্বকে বলে মানে প্রতিনিধি সমস্যা বা এজেন্সি সমস্যা, ঠিক আছে। তো এজেন্সি বা প্রতিনিধি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে তোমরা লক্ষ্য করে দেখবা বিভিন্ন সময় বোর্ড পরীক্ষা আসে। তো আমি এজেন্সি এটা লিখলাম, মানে এজেন্সিটা হচ্ছে যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, ঠিক আছে। একটা ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসার সাথে অনেক ধরনের কি
অনেক পক্ষের সাথে যোগাযোগ বা সম্পর্ক করতে হয় বা লেনদেন করতে হয়, ঠিক আছে। তো ওদের মধ্যে যদি কোনো সমস্যা হয় এটা বলে কি এজেন্সি সমস্যা, ঠিক আছে। যেমন আবার বলতেছি, একটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের সাথে সংশ্লিষ্ট এক বা একাধিক পক্ষের মালিক, ব্যবস্থাপনা, তোমার হচ্ছে যে শ্রমিক, দেনাদার, পাওনাদারের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সৃষ্ট দ্বন্দ্বকে প্রতিনিধি সমস্যা বা এজেন্সি সমস্যা বলে। তারপর যদি আর একটু আলোচনা করতে যাই আমরা, আর তাহলে আমরা আলোচনা করতে পারবো এখন কি ব্যবসা প্রতিষ্ঠানের তোমার আইনগত কাঠামোগুলো নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে। ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন আইনগত কাঠামোগুলো যদি আলোচনা করতে যাই, এখানে হচ্ছে যে তোমার হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানটা যে কীভাবে দাঁড় হয়, এটা হচ্ছে এক মালিকানা কারবারের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় হয়। আবার হচ্ছে যে তোমার অংশীদারের ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানটা কী হয়, সৃষ্টি করা যায়। আবার হচ্ছে যে কি তোমার এটা বলা কি যৌথ কারবারের ভিত্তিতে বা যৌথ মূলধনী ব্যবসা বলা যায়, ঠিক আছে। তো আমি বলি এটা হচ্ছে এক মালিকানা কারবারটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক থাকবে একজনে, ঠিক আছে, বা পরিবারের সদস্য তোমার পরিবারের সদস্যরাই ব্যবসা প্রতিষ্ঠানটা মূলত দেখাশোনা করে। তো মালিক হচ্ছে কি একজনে, ও এই একজনে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, একজনে যাবতীয় লভ্যাংশ গ্রহণ করবে, একজনে যাবতীয় ঝুঁকিগুলা নিবে। তো এক মালিক ব্যবসা হচ্ছে যে বাংলাদেশে একটি জনপ্রিয় ব্যবসা, ঠিক আছে। আমরা ঘর থেকে বের হলেই দেখবো আমাদের সামনে অনেক দোকান প্রতিষ্ঠান, ঠিক আছে, সবগুলো বেশিরভাগই কী থাকে এক মালিকানা ভিত্তিতে গড়ে ওঠে, ঠিক আছে। তো এক মালিকের কারবারটা হচ্ছে যে এই ধরনের, মানে ওটা তো তেমন আইনগত জটিলতা নাই, এটা চাইলেই যে কেউ করতে পারে, ঠিক আছে। তারপর অংশীদারি কারবার। অংশীদারি কারবার হচ্ছে যে আইনগতভাবে এটি চুক্তি করতে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে অংশীদারি কারবারও তেমন চুক্তিটা ব্যবহৃত হয় না, কারণ এটা হচ্ছে যে কি কয়েকজন অংশীদারের শর্ত সাপেক্ষে বা চুক্তিবদ্ধ হয়ে এটি কারবারটা কী করে তোমার ব্যবসা পরিচালনা করে। তো অংশীদারি কারবার তুলনামূলকভাবে একটু বড় হয় এক মালিকানার তুলনায়, ঠিক আছে। এক মালিকানার ব্যবসার তুলনায় বা কারবারের তুলনায় অংশীদারি কারবারটা বড় হয় এবং এখানে লভ্যাংশ বেশি আসে, এখানে আবার ঝুঁকিও কি বেশি, ঠিক আছে। আর যৌথ মূলধনী কারবার, এটা তো বুঝতে পারছো, এটা পরিসরটা এক মালিকানা এবং অংশীদারির থেকে আরও কী হবে বড় হবে। যৌথ ভিত্তিতে অনেকের অংশগ্রহণের ভিত্তিতে প্রতিনিধিত্বের ভিত্তিতে শেয়ার সংগ্রহের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানটা কী করা হয় দাঁড় করানো হয়, ঠিক আছে। তারপর অংশীদারি যৌথ মূলধনী ব্যবসাটাকে আবার তুমি দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, ঠিক আছে। তো প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে বুঝতে পারছো ব্যক্তি মালিকানা গঠিত বা কয়েকজন একত্রিত হয়ে বা পারিবারিক ভিত্তিতে এগুলো গঠন করা হয়। তো এইগুলো হচ্ছে যে প্রাইভেট তোমার লিমিটেড কোম্পানিগুলা। তো আর পাবলিক লিমিটেড তুমি বুঝতে পারতেছো সরকারি বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে কি তোমার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে সরকারি নিয়ন্ত্রণে, এগুলো হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।